আমি নিজে শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও পূর্ব নির্ধারিত যেহেতু আপনারা আমাকে বলেছিলেন আসার জন্য, সেই জন্য আমি এসেছি, কিন্তু তাও লেটে এসেছি, কারণ আমি নিজে শারীরিকভাবে একটু অসুস্থ। আজকের এই খেলে যে বিষয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ উত্থাপন করেছে আপনার ব্যাটারি চালিত সকল রিক্সাকে সরকারি প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধিত করা, এটা তো ইলিগাল কোনো দাবি করে নাই। দ্বিতীয় নম্বর দাবি, সকল সিটি কর্পোরেশন এলাকার মেইন রোডে রিক্সার জন্য উভয় পাশে আলাদা লেন তৈরি করতে হবে। এটা কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবীরা, আপনার যারা সড়ক নিরাপত্তায় কাজ করে, তারা কিন্তু অসংখ্যবার বলেছে যে আপনার এই ঢাকা শহরের মানুষ রিক্সা ছাড়া অচল। তাদেরকে আপনার এই একটা রিক্সা চালানোর জন্য আলাদা লেন তৈরি করে দিতে হবে। 3 নাম্বার বলছে যে প্রশাসনিক ও রাজনৈতিক সিন্ডিকেটের সকল হয়রানি বাণিজ্য প্রভাব স্থায়ীভাবে বন্ধ করতে হবে। আপনারা জানেন যে শ্রমিক রাজনীতি নিয়ে চরম মাত্রার একটা ধান্দাবাজি করে রাজনৈতিক দলগুলো। অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল, আর্থিক স্বার্থ হাসিলে নানা ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি করে থাকে। আমি একটা কথা বলে আমার স্বচক্ষে আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাসগুলো রাখা হয়, সেই বাস থেকে প্রতিটা বাস থেকে 200, 300, 100 করে ধাপে ধাপে টাকা নেওয়া হয়। আচ্ছা, এই টাকা কারা নেয়? ওখানে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, নিশ্চয়ই তারা জানে। ওখানে রাজনৈতিক দল আছে ক্ষমতায়, যেহেতু আওয়ামী লীগ, তাদের নেতা কর্মীরা আছে, তাদের চোখের সামনে দিয়ে চাঁদাবাজি হচ্ছে, তারা নিশ্চয়ই জানে এই চাঁদা কোথায় কোথায় যায়, কে ভাগ বাটোয়ারা করে। পরিসংখ্যান এবং বাস্তবতা বলে যে প্রশাসন এবং রাজনৈতিক দলের স্যাঁচরা, ধান্দাবাজ নেতারা এবং প্রশাসনের অসাধু কর্মকর্তারা চোখ সাজেছে শ্রমিকদের রক্ত চুষে এই চাঁদাবাজিগুলো। কালকের একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, বাংলাদেশে যে হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক সংগঠন, এবং যারা ইতিমধ্যেই আমি মনে করি যে তারা তাদের চিন্তা চেতনায় রাজনৈতিক দর্শনে তারা আধুনিকতার পরিচয় দিয়েছে। গতকালকে তারা ফ্রান্সে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গোক্তি করে যে কার্টুন প্রকাশ করেছিল, তার প্রতিবাদে একটা বিক্ষোভ করেছিল, ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি করেছিল। আপনারা দেখেছেন, সেখানে যখন হেফাজতের নেতা জুনায়েদ বাবুনগরী সাহেব যখন মোনাজাত করছেন, পুলিশের ভাই বন্ধুরাও কিন্তু বন্দুক, অস্ত্র, লাঠি সোটা রেখে তারাও কিন্তু মোনাজাতে সামিল হয়েছে। এই ছবিটি কিন্তু বাংলাদেশটা বিশ্ব মিডিয়ায় আমি মনে করি অনেক জায়গায় আন্তর্জাতিক কোনো সংস্থার কাছেও একটা ইতিবাচক বার্তা দিয়েছে। পুলিশ, আমরা এমন পুলিশ চাই যে পুলিশের স্লোগান ছিল যে মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত, জনগণের সেবায় নিয়োজিত। আমরা তো এমন পুলিশ চাই, কিন্তু পুলিশের আচরণ কেন কখনো কখনো উগ্র হবে, কখনো কখনো ছাত্রলীগ, যুবলীগ, ক্ষমতাসীন দলের গুন্ডাদের মতো হবে। আমরা এখানে একটা মিছিল করেছি বা একটা প্রোগ্রাম করা হচ্ছে, তারা এসে বলেছে যে রাস্তাটা যেন আমরা একটু চলার জন্য স্পেস করে দেই। আমি আপনাদের অনুরোধ করেছি যে আপনারা রাস্তাটা চলার জন্য একটু স্পেস করে দেবেন, পিছিয়ে এসে দাঁড়ান, সোজাভাবে লাইন প্রয়োজন হাইকোর্ট পর্যন্ত লম্বা করেন। এইটা পুলিশ আপনাকে বলেছে, অনুরোধ করেছে, আপনার করতে হবে। কিন্তু তারপরে আমি বলবো যে এই যে পুলিশ ভাইরা এটা ব্যানারটা সোজাভাবে দাঁড় করাতে পারে নাই, এই 5 ফুট না 4 ফুটের একটা ব্যানার, এইখানে আপনারা 3-4 জন এসে দাঁড়িয়েছেন, এটা তো দৃষ্টিকটু এবং এটা তো উচিত না। সুতরাং আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের হাতে লাঠি আছে, সরকারি বন্দুক আছে, জনগণের উপরে চালাবেন, আপনারা 5টা দিতে যাবেন, জনগণ 3টা 2টা হইলেও দিতে পারবে। আগেই বলেছি যে আমরা আপনাদের সহযোগিতা চাই, প্রত্যেকটা রাজনৈতিক দল, কারণ আপনারা তো দেশের জন্য কাজ করছেন, সমাজের জন্য কাজ করতেছেন। আপনারা শ্রমিকের হয়ে কাজ করবেন, শ্রমিককে সহযোগিতা করবেন, রাজনীতিবিদদের সহযোগিতা করবেন, সকলকে সহযোগিতা করবেন। আপনাদের সাথে তো আমাদের কোনো বৈপরীত্য থাকার কথা নয়। কাজে পুলিশ ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আজকে আমি দাঁড়িয়েছি, শুধু আমি নয়, এই প্রেস ক্লাব একটা প্রতিবাদী চত্বর হিসেবে মানুষের কাছে পরিচিত। নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতিবাদের একটা জায়গায় এই প্রেস ক্লাব। আমরা জানি আপনাদের প্রতি সরকারের চাপ থাকে,
নির্দেশ থাকে কখনো কাউকে দাঁড়াতে না দেওয়া, লাঠিচার্জ করে উঠিয়ে দেওয়া। কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি লাঠিচার্জ করার আগে, কারো গায়ে হাত তোলার আগে একবার আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আপনি যেটা করতেছেন এটি কি আপনার দায়িত্ব কর্তব্য কিনা। যদি আপনার বিবেক বলে যে আজকে এই মিছিলে বা এখানে যারা অনুসরণ করতেছে, অবস্থান করতেছে, তাদেরকে লাঠি পেটা করে উঠিয়ে দেওয়াটা আপনার বিবেক সায় দেয়, আমি বলবো আপনি তাহলে চালিয়ে যান, যদি আপনার বিবেক সায় দেয়। আর যদি আপনার বিবেক সায় দেয় তাহলে বলবো আপনার বিবেক নষ্ট হয়ে গেছে, আপনার বিবেক বিক্রি হয়ে গেছে। আমরা বিভিন্ন সময় ভারতের সীমান্ত হত্যা, আমরা ভারতের আগ্রাসন নিয়ে কথা বলে থাকি। আমরা এটা তো সবসময় বলি যে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত, বাংলাদেশের 3 দিকে বেষ্টিত ভারত। কাজে ভারতের সাথে তো আমাদের একটা সুসম্পর্ক দরকার, দুদেশের স্বার্থেই। কিন্তু আমরা তো বারবার একটা কথা বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে ভারতীয় দাদাগিরি দেশে মেনে নেওয়া হবে না। আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি সীমান্তে হত্যাকাণ্ড মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ভারতীয় নতুন হাই কমিশনার তিনি বলেছেন বাংলাদেশের সাথে তারা সম্পর্ক সুদৃঢ় করতে চায়। আমরা তার এই কথাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই যে তাদের উপলব্ধি বোধোদয় হয়েছে যে বাংলাদেশের জনগণ যে তাদের প্রতি ক্ষিপ্ত, তাদের আচরণে যে তাদের প্রতি মারমুখী একটা অবস্থা, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে তারা সেটা বুঝতে পেরেছে, তারা সেটা মেরামতের জন্য পদক্ষেপ নিচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। গত রবিবার মুর্শিদাবাদ জেলায় সম্ভবত 6 জন জেলে আপনার 6 জন 7 জন গিয়েছিল, কিন্তু তাদেরকে অক্ষত অবস্থায় বিএসএফ তারা ফেরত দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তো এরকম একটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় চার প্রতিবেশী দেশ হিসেবে, অশিক্ষিত মানুষ একজন শ্রমিক বোঝানোর জন্য সে ভুল করে চলে গেছে আপনার সীমান্তের মধ্যে, তাই বলে আপনি গুলি করে তাকে নদীতে ভাসিয়ে দেবেন? তাই বলে আপনি গুলি করে তাকে আপনার কাঁটার তারের উপরে ঝুলিয়ে দিবেন? আমরা সরকারের এই নতজান পররাষ্ট্রনীতির সমালোচনা করেছি। আমরা এদেশের সরকারের সাথে ভারতীয় সরকারের অবৈধ চুক্তি, অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করি। ভারতের জনগণের সাথে দেশের জনগণের যে আর্থিক সম্পর্ক, ভারতের জনগণের সাথে এদেশের জনগণের যে একটা হৃদ্যতার সম্পর্ক, সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্ক, সেটি কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আমরা বারবার বলি সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে নিজের দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নেই, সেই জন্য আমরা পররাষ্ট্র নীতি চাই। এবং আজকের এখানে রিক্সা শ্রমিক ভাই বোনেরা তারা অনেকের কাছেই তো গিয়েছে, কেউ তাদের পাশে দাঁড়ায়নি। টাকা পয়সার ধান্দাবাজি অনেকেই খেয়েছে। এখানে যে দুটি রিসিপ্ট দিয়েছে লালবাগ ট্রাফিক জোনে, টাকা নিয়েছে, আমার কথা হচ্ছে এটা রিক্সা চলবে কি চলবে না, এইটা পুলিশ নির্ণয় করে পারবে না, পুলিশ দিতে পারবে। এটা সরকার এবং সিটি কর্পোরেশন, পুলিশ ভাইদের অযথা দৌড়ে দেওয়া লাভ নাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আজকে এই করোনাকালীন সময়ে 10 গুণ বেকারত্ব বেড়েছে, প্রায় 40% থেকে 60% আপ অ্যান্ড ডাউন হচ্ছে। যে মানুষের জীবিকা বা জীবন নির্বাহের ব্যয় কমেছে, আয়ও কমেছে। শুধু জনগণের না, সরকারের তো ইনকাম কমেছে। সরকার যে চলবে, উন্নয়ন কর্মকাণ্ড করবে, সরকারের কিন্তু সেই রাজস্ব আদায় ঘাটতি হচ্ছে। রেমিটেন্সের কথা বলা হচ্ছে, প্রায় 40 বিলিয়ন রিজার্ভ রয়েছে। আমরা খুব প্রাউড ফিল করি। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদেরকে লোন দিবে, ঠিক আছে দেখে, কিন্তু সেই রিজার্ভ কিন্তু ডে বাই ডে রিজার্ভ যারা জমা করতো ব্যাংকে, তারা কিন্তু বিদেশ থেকে শ্রমবাজার সংকুচিত হওয়ায় দেশে চলে আসতেছে। তো তার মধ্যে আমাদের যে সরকার বা প্রশাসন তারা কি পদক্ষেপ নিচ্ছে? আজকে কুয়েতে আপনারা জানেন 70% মানুষ তারা বিদেশি। কুয়েতে তাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে 30% সেটা নামিয়ে আসবে। আমরা যদি সক্ষম হই, আমাদের কূটনৈতিক যদি শক্তিশালী হয়, তারা তাদেরকে
একটা নেগোসিয়েশন করতে পারে যে তোমরা একটা মুসলিম দেশ, আমরা একটা মুসলিম দেশ, জনগণ দেশ, তোমরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করো এটা আমাদের গায়ের জোরে হবে না, সেটা সমঝোতা নেগোসিয়েশন করতে হবে। সেটা তো অবৈধ মানে ভাবে ক্ষমতা থাকলে তো আন্তর্জাতিক শক্তিগুলো আপনাকে সমর্থন করবে না, সহযোগিতা করবে না। যে কারণে এই সরকার ক্ষমতা আসার পর থেকে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশের শ্রমবাজার সংকুচিত হয়েছে। বাংলাদেশের শ্রমবাজার একসময় মধ্যপ্রাচ্য কিংবা বিভিন্ন দেশে যেভাবে একটা জায়গা দখল করেছিল, এখন আর সেটা নাই। আজকে ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা, ইংল্যান্ড যাই বলেন, যে আন্তর্জাতিক যারা উন্নয়ন সহযোগী যারা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রেখে থাকে, তারা কিন্তু বাংলাদেশে যে গণতান্ত্রিক স্পেস কমে যাচ্ছে, জনগণের উপরে, ভিন্ন মতের মানুষের উপরে বাক স্বাধীনতা হরণ করার জন্য নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। আমি আজকে এখানে পুলিশের ভাইরা আছেন, আপনারা জানি আপনার উত্তর নাই, একটা কথা জাস্ট আপনার বিবেককে দিচ্ছি। যখন আমেরিকার আন্তর্জাতিক পলিসি নিয়ে কাজ করা ফরেন টিম, যখন আপনার সিনেটররা যখন পম্পেকে অর্থ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে যখন চিঠি লিখলো, বাংলাদেশের র্যাব 401 জনকে গুম করেছে, ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা যে গণতান্ত্রিক মূল্যবোধ, সেখান থেকে এই দুর্বৃত্তদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক। এর আগে ইংল্যান্ডের আপনার পার্লামেন্টে আলোচনা হয়েছে যে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ, যারা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, তাদের প্রতি যেন ইংল্যান্ডের পার্লামেন্ট যেন নিষেধাজ্ঞা জারি করে। তো এই যে আজকে যদি র্যাবের প্রতি এরকম একটা নেতিবাচক ধারণা যদি আন্তর্জাতিক মহলে তৈরি হয়, র্যাবে কারা চাকরি করে, র্যাবের নিজস্ব কোনো নিয়োগ আছে, পুলিশ, আর্মি, বিভিন্ন জায়গা থেকে সাহসী অফিসাররা আসে, তো র্যাবের মধ্যে একটা বাহিনীকে কেন আজকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হতে হবে গুম খুন বাহিনী হিসেবে? কেন আজকে আমেরিকার সিনেটররা কেন আজকে তাদের নিষেধাজ্ঞা চাইবে? এটা এর প্রভাব কি হতে পারে আপনারা একবার চিন্তা করেছেন? দূরদর্শী প্রভাব। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যদি এটা কার্যকর হয়, র্যাবের উপরে নিষেধাজ্ঞা, সেনাবাহিনীর উপরে নেতিবাচক ভূমিকা পড়বে। অলরেডি এই যে বলেছি যে আমাদের যে কুখ্যাত দাদাগিরি করা প্রতিবেশী রাষ্ট্রের কিছু কুখ্যাত ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অসংখ্য নিউজ করেছে, করোনার মধ্যে নেতিবাচক ভাবে সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য সেই সুবীর ভৌমিক, তারপরে আরেকজন কি জানি নাম দেখলাম, এই সাংবাদিকদের বিরুদ্ধে সরকার তো একটা ফর্মালি প্রতিবাদ জানাতে পারত যে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনীকে নিয়ে কেন ভারতীয় সাংবাদিক এই কম রয়েছে, তার জবাবদিহিতা করতে তাকে তলব করতে সরকার কিন্তু নীরব ভূমিকা পালন করছে। আজকে আন্তর্জাতিক মহলে আমার দেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করছে। কাজে আমরা সরকারকে অনুরোধ করবো যে রাজনৈতিক সংকট, এই সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমরা বিভিন্ন দেশ, যেমন বিভিন্ন দেশের দ্বারা সাব কন্টিনেন্ট হিসেবে বলা হচ্ছে, সাব স্টেট হিসেবে পরিচালিত হয়ে এসেছিল, আমাদের কিন্তু সেইভাবেই পরিচালিত হতো। জনগণের একটা সিদ্ধান্ত নিতে হবে যে এইভাবে এই যে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে, দেশ নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, সেই 111 থেকে আপনারা কি এটা মেনে নেবেন, নাকি মেরুদণ্ড সোজা করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনারা রাজপথে নামবেন, ঐক্যবদ্ধ হবেন? রিক্সা শ্রমিকরা দাঁড়িয়েছে, আমি এর আগে এসেছি, ওখানে ট্রেনের শ্রমিকরা দাঁড়িয়েছে, ওইখানে আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগে ভাইরা দাঁড়িয়েছে, বা এখানে বিভিন্ন শ্রমিক সংগঠন আন্দোলন করে। এখানে কি সব করতে চেহারা দেয় যে এই লোকগুলো এখানে আসছে গরমের মধ্যে? চেহারা দেয় আসে, পেটের তাগিদে আসছে। তো তাদের কথা আপনি সরকার, আপনি প্রশাসন, আপনি মেয়র, আপনি কেন শুনবেন না? আমরা ব্যারিস্টার তাপস সাহেবকে বলতে চাই, ওনাকে একজন জেন্টাল মানুষ হিসেবে চিনি, এবং এই আমাদের শ্রমিক অধিকার পরিষদের যে সদস্য সচিব বললেন, হাইকোর্টে যে এই রিক্সা চলাচলের বিষয়ে একটা রিট হয়েছে, এই রিটের পক্ষে সম্ভবত ব্যারিস্টার তাপস সাহেব বলছিলেন। শ্রমিক অধিকার পরিষদকে বলবো, আমরা আপনারা ডেকেছেন, আমি এসেছি, কিন্তু শ্রমিকদের কাজ শ্রমিকরা করবে। আপনারা বিপদে পড়লে আমরা আপনাদেরকে রক্ষা করতে আসবো, আপনাদের আক্রমণ হলে আমরা সেভ করতে আসবো, আমরা 2-4টা লাঠির বাড়ি খেয়ে গেলাম, আপনাদের দাবি আপনাদেরকে আদায় করতে হবে।
সুতরাং আপনারা প্রয়োজনে মেয়র সাহেবের সাথে দেখা করেন, তার সাথে একটা লিখিত দাবি দেওয়া জানান। এই সমস্যা অবশ্যই এদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এদেশের যে সিস্টেম, তাতে হচ্ছে আগে রাজপথে না নামলে, একটা আলোড়ন তৈরি না করলে কেউ কানে নিতে চান। এই জায়গা থেকে আপনারা আজকে এখানে দাঁড়িয়েছেন, আশা করি যে যথাযথ কর্তৃপক্ষের কানে মেসেজ গিয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে, আর সেকেন্ডলি একটা কাজ করবেন, কেউ একা দোকলা যাবেন না। কারণ যেভাবে কাউকে পুলিশ দিয়ে হয়রানি করছে, মামলা দিচ্ছে, মারধর করছে, সমস্ত রিক্সাওয়ালাকে নিয়ে যাবেন। আপনাদেরকে সবসময় বলছি আপনারা শৃঙ্খল হয়ে কাজ করবেন। রিক্সাওয়ালারা নগর ভবনের সামনে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবেন। আপনারা 4-5 জন একটা প্রতিনিধি যে তার সাথে কথা বলবেন যে আমাদের এইটা অনুমতি দেন, আমাদের এটা মেনে নেন। কারণ এই যে পুলিশের ভাইরা বসে, ধরেন আপনারা তো জানেন, আপনি একজন এসআই পদে চাকরি করেন, কনস্টেবল পদে চাকরি করেন, আমার মতো আপনারা তো গাড়ি নেই, আপনার তো 20-25 হাজার টাকার ইনকাম আছে। যদি রাজারবাগ আপনি ওখানে থাকেন, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বউকে যদি ধরেন এই মদ বাজার কিংবা আপনার এই যে পল্টন মোড়, কাকরাইল মোড়ে যদি হাসপাতাল আসতে হয়, তিনি কিভাবে আসবেন? কোটি কোটি কোটিপতি তো প্রাইভেট কার আছে। মেয়র সাহেবদের মতো তো অ্যারিস্টোক্রেটিক যারা, উচ্চ শ্রেণীর যারা, ধনিক শ্রেণী যারা, তাদের তো প্রাইভেট কার একটা জায়গায় 6টা আছে। আমি কিভাবে যাবো ওইখানে? রিক্সা ছাড়া বলছি যে রিক্সা ছাড়া, রিক্সার চলাচল ছাড়া ঢাকা শহরের মানুষের রিক্সার চলাচল ছাড়া, রিক্সা অনুমতি না দিলে মানুষ অচল হয়ে যাবে। রিক্সার অনুমতি দিতে হবে, কিন্তু কি প্রক্রিয়া তারা চলবে, কি আইন কানুন তারা মানবে, সেগুলো আপনারা ঠিক করেন। আপনারা যে হঠকারী সিদ্ধান্ত নেন, তার জন্যই কিন্তু এক এক সময় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আজকে আপনি মেয়র হয়েছেন, আপনি সচিব হয়েছেন, আপনি কি বুঝবেন শ্রমিকদের কথা? আপনি সচিব 1 লাখ টাকা বেতন পান, মেয়র আপনার কোটি কোটি টাকা ইনকাম আছে। আপনার মতো চিন্তা করলে তো হবে না যে গুলশান বনানীতে লুঙ্গি পরে কেউ চলাচল করবে, সবার সামর্থ্য নাই, জনগণের কথা চিন্তা করতে হবে। শুধু এসি রুমে বলে রাজনৈতিক বক্তব্য দিয়ে আর হচ্ছে সহমত ভাই হিসেবে যারা রাজনীতি করে, জিন্দাবাদ অমুক ভাই আসছে, রাজপথ কাঁপছে, এই রাজনীতি দিয়ে 50 বছরে এই দেশের কোনো পরিবর্তন হয় না, শ্রেণী করে উঠেছে। সুতরাং রাজনীতিতে রিক্সাওয়ালা, শ্রমিক, পুলিশ, আর্মি, সচিব, জনগণ, সিভিল সোসাইটি সবার অংশগ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। কিন্তু আজকে রাজনীতি তো দুর্বৃত্তদের জন্য, যারা কালো টাকার মালিক তাদের জন্য। সেখানে রাজনীতিকে সংস্কার করতে হবে। আপনাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, শ্রমিক দল করেন, শ্রমিক লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, বাম সংগঠন করেন, গণসংহতি করেন, সিপিবি করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার জায়গা থেকে আমি এবং আমার সংগঠন আমরা বিশ্বাস করি নৈতিকভাবে, যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়া নিয়ে যারাই কথা বলবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা তাদেরই বন্ধু, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। কে কথা বলছে সেটা মুখ্য বিষয় না। ওই দিনকে আপনারা যখন আপনাদের নিয়ে বসেছিলাম, আমি বলেছিলাম শ্রমিক দল রয়েছে, শ্রমিক লীগ রয়েছে, অন্যান্য অনেক সংগঠন রয়েছে। ওই সেই সংগঠনগুলোকে দেখছেন কোন একটা শ্রমিকদের যৌক্তিক দাবিতে তারা প্রেস ক্লাবে দাঁড়িয়েছে? আওয়ামী লীগের সংগঠন শ্রমিক লীগ তারা প্রধানমন্ত্রী একটা স্মারকলিপি দিয়েছে, মন্ত্রীর সাথে একটা কথা বলেছে। হ্যাঁ, কথা বলেছে শ্রমিক লীগের নেতা, শ্রমিক নেতা, 5টা বাস, তার 3টা গার্মেন্টস ফ্যাক্টরি, তার ঢাকা শহরে 6-7টা ফ্ল্যাট। ও কিসের শ্রমিক নেতা? ও তো শ্রমিকদের রক্ত চুষে ফ্ল্যাট করছে, বাড়ি করছে। ওই ধান্দাবাজদেরকে নেতা হিসেবে মানবেন না। নেতা আজকে আপনার যখন আরিফ আব্দুর রহমান করেছেন শ্রমিক অধিকার পরিষদে, কালকে যদি আরেকজন আসে, সাধারণ মানুষ যদি রিক্সাওয়ালা দাঁড়িয়ে যায় আপনার পক্ষে ভোট ভয়েস, আপনি নির্যাতিত হলে আপনার পাশে দাঁড়ায়, আপনার তাকে নেতা মানবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, পৃথিবীর কোন শক্তি নাই আপনাদের সাথে অন্যায় করার, আপনাদেরকে দমিয়ে দেওয়ার। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একজনকে মার দিল আর বাকিগুলো দৌড়ে পালাইলেন যে জান আমি তো মারতে খাই নাই, তাহলে আপনার জন্য কারা কথা বলবে? মায়ের খেলে সবাই একসাথে দাঁড়িয়ে। আর যদি ফিরে যান, দাবি দেওয়া আদায় না হয়, ব্যর্থ হন, হেফাজত যেমন 5ই মে তাদের দাবিতে তারা আপোষ করে নাই, লাশ হয়েছে তারা আপোষ করে নাই। ঠিক আন্দোলন সংগ্রাম করলে, যৌক্তিক দাবি দেওয়া আদায় করতে হলে নৈতিক জোর লাগবে, বিবেক সম্পন্ন মানুষ হওয়া লাগবে। নেতা হতে গেলে সেই ধরনের কোয়ালিটি থাকতে হবে।
সামনে থাকতে হবে সবসময় কর্মীদের। যারা আপনার পেছনে দাঁড়িয়ে আছে, আজকে এই মানুষগুলো আপনাদের ভরসায় দাঁড়িয়েছে। আপনারা এক জায়গায় গেলেন, 50,000 টাকার একটা বান্ডিল ধরাই দিল, আন্দোলন শেষ। এই ধরনের প্রতারণা করবেন না। এবং শ্রমিক ভাইদেরকে বলবো, 1 জন 2 জন 3 জন যখন আপনারা তাদেরকে রিজেক্ট করবেন, রিফিউজ করবেন, তখন অল্টারনেটিভ নেতা দাঁড়িয়ে যাবে। ধান্দাবাজদেরকে আপনারা সময় দেবেন না, তাদের পেছার ঘুরবেন না। সর্বশেষ আমার বক্তব্য, এখানে পুলিশ বাইরে আছেন, কোন মহল আছেন, আমার মতে আপনারা আজকে প্রোগ্রাম করেছেন। আমার ব্যক্তিগত দায়িত্বে আজকে আপনারা প্রোগ্রাম এনে শেষ করতে পারেন, কালকে পরশু প্রয়োজনে রিক্সাওয়ালাদের নিয়েই যাবেন। আবার নগর ভবনে মেয়রের সাথে টাইম নেন, কারণ তিনি থাকেন, কখন থাকেন না, করোনা পরিস্থিতির কারণে বেশি লোক যেতে দেবে না। আপনারা টাইম নেন, কিন্তু বলছি যে 4-5 জন ভিতরে গেল, বাকিরা সামনে থাকতে হবে। 500 জনকে হুমকি দামকি দিয়ে ধাবর চক্কর দিয়ে পাঠাই দেবে, এটা দেশে রাজনীতিতে বসে। আপনারা আজকে প্রতিবাদ জানিয়েছেন, আপনাদের কোনো হামলা মামলা কারোর সাথে ধাক্কাধাক্কি করেন। যদি প্রপার অথরিটি আপনাদের দাবি দেওয়া মানে, আপনারা তাদেরকে ধন্যবাদ দেবেন। আর যদি না মানে, পরবর্তী কর্মসূচিতে আবার রাজপথে নামবেন। আমি আপনাদের সাথে থাকবো এবং আমার সংগঠন বা আমার সাথে যারা রাজনীতি করে, ছাত্র যুব আপনাদের সাথে থাকবে। এবং আমরা বলেছি যে অন্যান্য রাজনৈতিক সংগঠনেরও যে শ্রমিক সংগঠন রয়েছে, সেটা হোক আওয়ামী লীগের, হোক বিএনপির, হোক বাম সংগঠনের, আপনারা সবাই এই যে শ্রমিকদের 3টা দাবি, একেবারে যৌক্তিক দাবি, একটা ওয়ার্ড, একটা দাড়ি কমাও তারা ভুল বলে নাই। এই দাবির আদায়ের জন্য এই শ্রমিকদেরকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে শ্রমিকদের রক্ষা করেন। শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ। সুস্থ থাকেন, ধন্যবাদ।